Radio Kolkata, your daily dose of happiness. মাখানা হলো পদ্ম বীজ, একটি স্বাস্থ্যকর খাবার, বিভিন্ন পুষ্টিগুণে সমৃদ্ধ এবং শরীরের জন্য অনেক উপকারী। এই মাখানা প্রথম বিহারের মধুবনীতে চাষের উৎপত্তি হয়েছিল। তারপরে ক্রমেই পাকিস্তান, কানাডা, চীন, মালয়েশিয়া, ভারত, বাংলাদেশের মতো দেশে ছড়িয়ে পড়ে। তাই ভারত সরকার চেষ্টা করছে এই মাখানা চাষিদের তাদের এই জীবিকাকে আরও উন্নত করতে। মাখানা ফাইবার এবং প্রোটিন সমৃদ্ধ, এতে চর্বি কম থাকে। এখানে প্রতি 100 গ্রাম মাখনের পুষ্টিগুণ রয়েছে। প্রোটিন থাকছে 9.7 গ্রাম, তন্তু 14.5 গ্রাম, ক্যালোরি 347, ক্যালসিয়াম 60 মিলিগ্রাম, আয়রন 1.4 মিলিগ্রাম, শর্করা 76.9 গ্রাম। মাখানার সুষম পরিমাণে কার্বোহাইড্রেট এবং আয়রন রয়েছে, যা এটিকে সুপারফুড করে তোলে। মাখানার এই সমস্ত পুষ্টিগুণ একটি স্বাস্থ্যকর খাদ্যের অংশ হিসাবে এটি অন্তর্ভুক্ত করার সুবিধাগুলি প্রদর্শন করে। এই মাখানা একটি স্বাস্থ্যকর ওজন বজায় রাখতে সাহায্য করে, অর্থাৎ আমাদের ওজন কমানোয় সাহায্য করে। হার্টের ব্যবস্থাপনা, স্বাস্থ্যকর হৃদয় গড়ে তুলতে সাহায্য করে, ভালো কিডনি ও স্বাস্থ্য রক্ষা করতে সাহায্য করে, উচ্চ রক্তচাপ কমায়, হাড় ও দাঁতের স্বাস্থ্য রক্ষা করে, লিভারকে ডিটক্সিফাই করে, ডায়াবেটিসকে সঠিকভাবে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে, কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে, স্নায়ুর কাজকে ঠিকঠাক করতে সহায়তা করে। এছাড়া বাত এবং বেদনাকেও দূর করতে সাহায্য করে। তাই মাখানার অশেষ গুণ। কিন্তু এই মাখানাকে আমরা খাদ্য হিসেবে ব্যবহার করে থাকি, বিভিন্ন রকমের স্ন্যাক্স হিসেবে ব্যবহার করতে পারি। এছাড়া মাখানার ক্ষীর হিসেবে ব্যবহার করতে পারি, মাখানার তরকারিতেও ব্যবহার করতে পারি। তবে মাখানার এত ভালো গুণ থাকলেও কয়েকটি ছোট্ট ছোট্ট পার্শ্ব প্রতিক্রিয়াও আছে, যেমন অ্যালার্জি প্রতিক্রিয়া। মাখানাকে ঠিকমতো ব্যবহার করতে না পারলে, বা সবার ক্ষেত্রে নয়, হয়তো কিছু কিছু মানুষের ক্ষেত্রে এই মাখানায় অ্যালার্জি হতে পারে, যার ফলে চুলকানি, ফুসকুড়ি, ফোলা বা শ্বাস নিতে অসুবিধা হতে পারে। তারপরে মাখানার তেমনভাবে বিশেষ আলাদা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তবে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সমস্যাও হতে পারে। এছাড়া মাখানার সবটাই বেশিরভাগই উপকারী ফল, তাই মাখানাকে নির্দ্বিধায় ব্যবহার করা যেতে পারে। আর আজকের তাই আমাদের রেডিও কলকাতার চাষবাস অনুষ্ঠানের আলোচিত বিষয় স্বাস্থ্যবন্ধু ফসল মাখানা চাষ। এ বিষয়ে বলবেন ডক্টর সৌমি গোস্বামী, সহকারী অধ্যাপিকা, স্কুল অফ এগ্রিকালচার অ্যান্ড অ্যালাইড সায়েন্সেস, বিনউটিয়া ইউনিভার্সিটি। শুনবেন বিশিষ্ট শিল্পী পূর্ণচন্দ্র সামন্তের রচিত ও তারই কণ্ঠে এই বিষয়ের উপর গান, সহযোগিতায় পূর্বাশা সামন্ত। সমগ্র অনুষ্ঠানটি প্রযোজনায়
বিজয়গড় জ্যোতিষ রায় কলেজ। শুনতে থাকুন আজকের অনুষ্ঠান। রেডিও কলকাতার সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, আজ আমাদের অনুষ্ঠানে আলোচনার বিষয় স্বাস্থ্য বন্ধু ফসল মাখানা চাষ। এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে বিশেষজ্ঞ হিসেবে রয়েছেন ডক্টর সৌমি গোস্বামী, সহকারী অধ্যাপিকা, স্কুল অফ এগ্রিকালচার অ্যান্ড অ্যালাইড সায়েন্সেস, দি নিউটন ইউনিভার্সিটি। ডক্টর সৌমি গোস্বামীকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। হ্যাঁ, আজকের আমাদের আলোচনার বিষয় স্বাস্থ্য বন্ধু ফসল মাখানা চাষ। মানে এখন চাষবাস ফসলের সঙ্গে স্বাস্থ্যের তো সরাসরি সম্পর্ক রয়েছে, হ্যাঁ, তাই আমরা আমাদের স্বাস্থ্যটাকে ভালো রাখতে চাইবো, এটাই একদম। আমাদের বিষয় রেখেছি স্বাস্থ্য বন্ধু ফসল মাখানা চাষ। তো যদি একটু আমাদেরকে পরিচয় করিয়ে দেন যে এটি কি ধরনের ফসল এবং মাখানা জিনিসটা ঠিক কি? হুম, নিশ্চয়ই। নমস্কার সকল শ্রোতা বন্ধুকে। আজকে আমার যেটা আলোচ্য বিষয় মাখনা বা মাখানা যেটাই বলুন, এটা এখন খুবই একটি বহু প্রচলিত শব্দ আমাদের বর্তমান সমাজে। এটি মাখানা একটা খুবই গুরুত্বপূর্ণ জলজ খাদ্য ফসল। ভারতবর্ষের বেশ কিছু রাজ্যে এর চাষ ছিল আগে। উত্তর মধ্য ও পূর্ব ভারতের কিছু নিচু জলাভূমি, যেগুলো পরিত্যক্ত জলাভূমিতে চাষ হতো, এখন বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গে কিছু কিছু জায়গায় চাষ শুরু হয়েছে, এটার বর্তমান নাম মানে বৈজ্ঞানিক যেটি নাম সেটি হচ্ছে ইউরাইল ফেরক্স। ঠিক আছে, এটি ইউরাইল ফেরক্স, তাই তো? ইউরাইল ফেরক্স, হ্যাঁ। হুম হুম। তো এটি নিমফেসি বা ইউফোরেসি এটির পরিবার। মানে আমাদের প্রত্যেক যে যে সমস্ত ফসল আছে, প্রত্যেকটা ফসলই কোনো না কোনো পরিবারভুক্ত। তো তো সেরকম মাখানা হচ্ছে নিমফেসি পরিবারভুক্ত। এটি পদ্ম ফুলের মতোই একটি জলজ গাছ, যেটা কাঁটাযুক্ত কাণ্ডহীন গুল্ম জাতীয় এক ধরনের গাছ। আপনারা দেখতে পাবেন যে জলের ওপরের পাতাগুলো পুরো গোলাকৃতি পাতা, বিশাল ভেসে থাকে। কেউ কেউ দেখেছেন, কেউ কেউ হয়তো দেখেননি, তবু বলছি। মানে বিশাল আকার, দৈর্ঘ্য ব্যাস যুক্ত, মানে প্রায় 35 থেকে 100-150 সেন্টিমিটারের ব্যাস যুক্ত পাতা জলের ওপরে পূর্ণাঙ্গ ভেসে থাকে। না, আমরা আর দেখেছি যে ওই যে পদ্ম ফুলের চাষ দেখেছি, বা শাপলা, একদম যে একদম, শাপলা ফুল হয়, হ্যাঁ 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 উপরে হ্যাঁ, পাতা ভেসে থাকে, তাই তো? পাতা ভেসে আর থাকে। আর কিন্তু মাখনার ক্ষেত্রে একটু মাখনা বড় হবে, হ্যাঁ। একটু বড় মানে অনেক, ধরুন 100 সেমি 150 সেমি, মানে বুঝতে পারছেন, একটি ছোট আচ্ছা বাচ্চা আচ্ছা মাখানার পাতার উপরে উঠে বসতে আচ্ছা পারবে আচ্ছা এমন আচ্ছা আচ্ছা ধরনের। হ্যাঁ আচ্ছা। হ্যাঁ। তো এটি, এবং পাতার ওপর দিকটি সবুজ, পাতার হুম, নিচের দিকটা বেগুনি, হুম, নিচের দিকে প্রচুর মোটা মোটা শিরা উপশিরা থাকে। আর হুম। মানে এটি পদ্ম পাতার মতোই জলের উপরে ভেসে থাকে, কিন্তু পাতার নিচে কিন্তু প্রচুর কাঁটা থাকে। ঠিক আছে, পাতার নিচে প্রচুর কাঁটা থাকে এবং ফুল আচ্ছা ফল জলের মধ্যেই হয়। ফুলগুলি জলের উপরেও ভাসতে দেখা যায়, এবং মোটামুটি ওই 8 থেকে 10 সেমি ব্যাসযুক্ত ফুলগুলো হয়। আচ্ছা, হ্যাঁ, ফুলের তো রংটা কেমন একটু জানতে ইচ্ছে। ফুলের রংটা হচ্ছে গোলাপি বেগুনি, এরকম দু ধরনের ফুল দেখতে পাবেন আচ্ছা আপনারা। আচ্ছা হ্যাঁ, খুব সুন্দর, ছোট্ট ছোট্ট শালুক ফুলের মতন খানিকটা গঠন। হ্যাঁ, তো ওই শালুক আচ্ছা। ফুলের মতোই দেখতে গোলাপি বেগুনি হুম রঙের হুম। ফুল হয়। আচ্ছা, তো হ্যাঁ এই যে বর্তমানে মাখনা চাষের তো প্রবণতা নানা কারণে বৃদ্ধি হয়েছে, তার হ্যাঁ মধ্যে হ্যাঁ, একটা নিশ্চয়ই এর পুষ্টিগত গুণ, তাই তো? যার অবশ্যই ঔষধি অবশ্যই। গুণও নিশ্চয়ই রয়েছে। হ্যাঁ, একটু মাখানার যদি যদি বলেন। আমরা পুষ্টিগত বা ঔষধি গুণ বলি, দেখুন এর হুম অগুন্তি। মানে এখন বর্তমান সমাজে যুব সমাজ বলুন কিংবা যারা স্বাস্থ্য সচেতন মানুষ বলুন, এদের হুম মানে প্রতিদিনের ডায়েটে মাখানা আর কি এখন থাকছে। এর জন্য যে পুষ্টি গুণ, আমরা যদি আপনাকে আমি বোঝাতে যাই যে ঠিক পুষ্টি গুণ হুম কতটা আছে মাখানার, তাহলে আমরা বলতে পারি যে 100 গ্রাম মাখানা বীজ যদি আমরা খাই প্রতিদিন, হুম হুম। তাহলে আমরা 350 ক্যালোরি গ্রহণ করতে পারি। যেরকম 100 গ্রাম মাখানা বীজে 77 গ্রাম থাকে শর্করা, মানে কার্বোহাইড্রেট। ঠিক হুম। আছে, আর 0.1 গ্রাম পরিমাণ ফ্যাট থাকে, খুবই কম। আমাদের ফ্যাটটাই তো কম থাকা দরকার। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ। 9.7 গ্রাম মানে প্রায় 10 গ্রামের কাছাকাছি থাকে প্রোটিন। থাকে 14.5 গ্রাম মানে 15 গ্রামের কাছাকাছি ফাইবার। আমাদের বর্তমান যে মানে ওজন কমানোর জন্য বলুন কিংবা যে কোনো রোগ প্রতিরোধকের জন্য বলুন, আমাদের কিন্তু ডায়েটে আনতে হবে প্রোটিন এবং ফাইবার, কমাতে হবে ঠিক ফ্যাট ঠিক। এবং কার্বোহাইড্রেট।
হুম, আর হুম। সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে মাখানার মধ্যে 0 কোলেস্টেরল থাকে, কোনো ও কোলেস্টেরল এর মধ্যে আচ্ছা আচ্ছা। থাকে না। এখন তো বেশিরভাগ মানুষের তো এই সমস্যা, মানে আমারও এইটা হচ্ছে ব্যক্তিগতভাবে এখন তো একটু মোটা সমস্যা। হয়ে যাচ্ছি। নামটা খুব আসলেই তাই। সমস্যা, কি মানে খাবো সে আমাদের খুঁজেই পাচ্ছি না। একদমই তাই, মানে কোলেস্টেরলহীন একটা ফুড। এবং মানে আচ্ছা। যারা ধরুন, আমি যদি খুব কিছু হেলথ বেনিফিটস আমাকে যদি বলতে হ্যাঁ, হয় হ্যাঁ, যে হ্যাঁ, স্বাস্থ্যের দিক থেকে, আমি এটা বলতে হ্যাঁ। পারি যে এর গ্লাইসেমিক ইন্ডেক্স একদম কম, অর্থাৎ মানে রক্তে শর্করা হুম, খুব ধীরে মেশে, সেজন্য কি হয়, আচ্ছা। রক্তচাপ নিয়ন্ত্রণে সক্ষম হয়। এখন দেখবেন ধান, এগুলোরও ধান গম এদেরও মানে গ্লাইসেমিক ইন্ডেক্স কম জাত আর কি বাজারে আসছে গবেষণার আচ্ছা, মাধ্যমে। আচ্ছা। তো কি হয়, যাতে রক্তচাপ নিয়ন্ত্রণটা থাকে। মাখানার কিন্তু গ্লাইসেমিক ইন্ডেক্স একদম কম। ঠিক আছে, এর হুম, মধ্যে ফ্ল্যাভোনয়েড জাতীয় মানে কম্পাউন্ড থাকে, যে যার জন্য কি হয়, ডায়াবেটিক রুগী, হার্টের রুগী এদের জন্যও ভালো। হুম। আবার মাখানার মধ্যে চামড়া ভালো রাখার জন্য কিছু নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডও থাকে। আবার মাখানার মধ্যে পটাশিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম এরকম ডিফারেন্ট মানে বিভিন্ন হুম। ধরনের মিনারেলস, খনিজ থাকে। যারা অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। ভেজিটেরিয়ান তাদেরও সুবিধা, যারা একদম ভেজ খান, ভেগান হ্যাঁ। ডায়েটের জন্য ভীষণ ভালো। ঠিক আছে, ভেগান ডায়েটের জন্য ভীষণ ভালো। সেই জন্য এখন মাখানা থেকে জানেন তো ক্ষীর তৈরি হয়, মাখানা থেকে পুডিং, পায়েস তৈরি হয়, মাখানা মানে আচ্ছা, বিকালের বিস্কিটের জায়গায়, চাউমিন ম্যাগির জায়গায় রোস্টেড মাখানা বাচ্চাদেরকে দেওয়া ভালো। তো এরকম আচ্ছা। ভাবে মাখানার পুষ্টিগুণ এবং ঔষধি গুণের কোনো মানে সীমা নেই বলা চলে। সেই জন্যই আজকের বিষয়টা স্বাস্থ্য বন্ধু, তাই তো? একদমই তাই, মানে এই নামের মাধ্যমেই আপনারা বুঝতে পারছেন যে কেন হুম। স্বাস্থ্য বন্ধু। স্বাস্থ্যের মানে সুস্বাস্থ্যের অধিকারী করতে এখন মাখানা হচ্ছে 1 নাম্বার। আচ্ছা, এই যে পদ্মবীজ যে পাওয়া যায় তার সঙ্গে কি হুম। মাখনা বীজ, এটা কি প্রায় একই নাকি? আসলে এইটা একটা খুব মানে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কেন, আমি হুম, বাজারেও দেখে থাকি মাখানা যে বিক্রি হয় না প্যাকেটে, হুম, অনেক কোম্পানির প্যাকেটে লেখা হুম, থাকে মাখানা, দিয়ে পাশে লেখা থাকে ব্র্যাকেটে লোটাস সিড। আবার হুম, আপনারা হুম। ইন্টারনেটে বিভিন্ন জায়গায় দেখতে পাবেন মাখানা অর মানে অথবা লোটাস সিড, একই মানে হিসাবে অনেক জায়গায় ওটাকে চালিয়ে দেয়। বা তো একটা আমি পদ্মের ছবি দেওয়া আছে, হ্যাঁ। হ্যাঁ, এক ছবিও দেওয়া, হ্যাঁ। হ্যাঁ, মানে হ্যাঁ, ছবিতেও দেখবেন মানে মাখানার প্যাকেট কিন্তু ছবি দেওয়া আছে পদ্মবীজের। হ্যাঁ, হ্যাঁ, আমি সেইটাই এটা সেইটাই। হ্যাঁ, দেখবেন অনেক মানে ম্যাক্সিমাম জায়গাতেই এটা মানে একটা খুবই তা ভুল। কিছু কেন কি, নিশ্চয়ই পার্থক্য রয়েছে, একটু বলে হ্যাঁ দিন। অবশ্যই। মানে কিরকম বলুন তো, মাখানা এবং পদ্মবীজ দুটোই তো জলজ গাছ, দুটো হুম, আলাদা হুম, হুম, আলাদা জলজ গাছ। হুম, পদ্মবীজ আমরা পাই পদ্ম হুম, ফুল থেকে, যে পদ্ম ফুল আমরা দেখে থাকি জলে ফুটে থাকে। ঠিক আছে, পদ্ম ফুল, হুম, হুম, পদ্ম হুম। ফুলের হচ্ছে একটি আলাদা পরিবার, নীলাম্বনেসি। পদ্ম আচ্ছা। ফুলের যে পরিবার হচ্ছে নীলাম্বনেসি, আলাদা হুম, পরিবার। আর মাখানার যে পরিবার সেটা আমি আপনাকে হুম, আগেই বললাম, নিমফেসি, হুম। যেটা ওয়াটার লিলি পরিবারের অন্তর্গত। এবার এইটা তো দুটো আলাদা আলাদা গাছ অবশ্যই। এবং এটা ছাড়াও যেটা সব থেকে বড় সেটা হচ্ছে পদ্মবীজ কিন্তু সরাসরি গ্রহণ করা যায়, মানে জল থেকে তুলে সেগুলোকে ছাড়িয়ে শুকিয়ে খাওয়া যায়। হুম, কিন্তু হুম। মাখানা কিন্তু জল থেকে যে যে জিনিসটা বীজ তোলা হয় সেটা কিন্তু মানে প্রসেসিং না করে, মানে সাদা যে মাখানা আমরা দেখতে পাই দোকানে সেই হিসাবে কিন্তু আমরা জল থেকে পাই না। আমরা আচ্ছা, মোটা কালো বীজ পাই, সেটা একটা বেশ লং টার্ম প্রক্রিয়ার মাধ্যমে সেটা থেকে সাদা বীজ পাই, পলিশিং হয়, তবে আমরা খেতে পারি। ঠিক আছে, আচ্ছা। এটাই হচ্ছে মূল পার্থক্য। হুম। তাহলে হ্যাঁ, দেখলে নিশ্চয়ই বোঝা যাবে যে মাখনা এবং হ্যাঁ অবশ্যই। পদ্মবীজের। মাখনা এবং পদ্মবীজ একটু ডিম্বাকৃতি, একটু হালকা ঘিয়ে ঘিয়ে, একটু হালকা সবুজ আভা হুম, আছে। হুম, কিন্তু হুম। মাখানা কিন্তু সাদা, একটু গোল, একটু বড়, একটু বড় পদ্মবীজের থেকে এবং একটু গোল। ঠিক আছে, আচ্ছা, পদ্মবীজ আচ্ছা। এবং মাখানা কোনোভাবেই একই ফসল না, দুটো সম্পূর্ণ আলাদা গাছ। আম গাছ আর আচ্ছা, জাম আচ্ছা। গাছ, বুঝতে পারলেন তো? হ্যাঁ, হ্যাঁ, এবার হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বলছি সেরকম। এবারে এর চাষ পদ্ধতিতে আমরা আসবো, মানে হ্যাঁ। যেহেতু ঔষধি গুণ রয়েছে, তো হুম। তার আগে শুনে নেবো যে পশ্চিমবঙ্গের কোথায় কোথায় চাষটা হয় আপাতত, এবং হ্যাঁ। ভারতের কোন কোন জায়গায় হয়, এবং এর উৎপাদন ও রপ্তানির কেমন সুবিধা রয়েছে, বা হ্যাঁ, কোথায় বেশি করা যায়। ভারতের মধ্যে দেখুন ওই বিভিন্ন হ্যাঁ। ভারতের, আমি বললাম উত্তর পূর্ব মধ্য ভারতের কিছু জায়গায় হয়, হুম, তবু হুম, যদি কিছু নির্দিষ্ট করে বলতে হয়, আসাম, হুম। মণিপুর, ত্রিপুরা, বিহার, নেপাল, এই এই আচ্ছা। সমস্ত জায়গাতে চাষটা হতো। হুম, সব হুম। থেকে বেশি কিন্তু মানে বিহার থেকে চাষ উৎপাদন সব থেকে বেশি, মানে ভারতের মোট উৎপাদনের 90% আসে বিহার থেকে, একদম। আচ্ছা। হুম, হ্যাঁ। আর বিহারেরও যদি বলেন, বিহারের মধ্যে মধুবনী, দ্বারভাঙা, পূর্ণিয়া এগুলোতে সব থেকে বেশি হয়।
আর পশ্চিমবঙ্গের মধ্যে কিছু জায়গায় চাষ শুরু হয়েছে, যেরকম মালদা জেলা 1 নাম্বার। হুম। মালদা মালদা জেলার মধ্যে আপনার ওই হরিশ্চন্দ্রপুর, চাঁচল, গাজল, আচ্ছা উত্তর দিনাজপুর সংলগ্ন এরিয়াতেই এর হুম। চাষটা এখন দেখা যাচ্ছে। এখন আস্তে আস্তে আচ্ছা এগুলোকে আমাদের আরো বাড়াতে হবে। আচ্ছা, আমাদের দক্ষিণবঙ্গের এদিকে কি চাষ সম্ভব? মানে আবহাওয়া। দক্ষিণবঙ্গের এদিকে চাষ মানে আমি নিজেই বলতে পারি, আমি নিজেও আগ্রহে এখানে মাখানার হ্যাঁ হ্যাঁ। উপরে কাজ করছি। মাখানা হুম আমি এখানে বিহার থেকে স্বর্ণ বৈদেহী নামক এক ধরনের জাত, আর হুম। মালদা থেকে, হরিশ্চন্দ্রপুর থেকে একটা লোকাল জাত এনে আমি এখানে দক্ষিণ চব্বিশ পরগনায় চাষ করছি। খুবই আচ্ছা ভালো হচ্ছে, মানে এর আচ্ছা যে আচ্ছা পাতার পরিধি বলুন বা এর যে মানে সম্পূর্ণ চাষ পদ্ধতিটা আমি একটু সংক্ষেপে আলোচনা করলে বুঝতে পারবেন। তো আচ্ছা। এর জন্য কোনো হুম হুম। নির্দিষ্ট অঞ্চলের দরকার নেই, শুধু জলা জায়গা যেখানে সারা বছর 1.5 ফিট 2 ফিট জল থাকবে, সেরকম হুম। জায়গাতেই মানে মাখানা চাষ হয়। হুম, ঠিক দক্ষিণ আছে। চব্বিশ পরগনা বা উত্তর চব্বিশ পরগনা তো সুন্দরবন বেষ্টিত এলাকা, এখানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জলাভূমি রয়েছে, তো যদি জলাভূমি চাষবাসের সুযোগ প্রচুর এবং থাকে। হ্যাঁ এখানে হ্যাঁ। আসলেই এখানে জলাভূমি আচ্ছা প্রচুর এবং এখানে প্রচুর নিচু জলাভূমি, এখানে প্রচুর মানে পরিত্যক্ত অব্যবহৃত জমি প্রচুর, যেগুলো মাখানা চাষ করে সারা বছর একটা আয়ের উৎস হতে পারে। আচ্ছা, তাহলে নিশ্চয়ই আমাদের দেশ থেকে হুম। মানে রপ্তানিও বাইরে অনেকটা করা যায়। একদম, মানে মানে বর্তমানে আমাদের মানে ভারতবর্ষ থেকে রপ্তানিতে সব থেকে বেশি মানে ভারতবর্ষ থেকে মাখানা আমদানি করে তারা হচ্ছে কানাডা, অস্ট্রেলিয়া, ইউনাইটেড হুম। স্টেট, ইউনাইটেড কিংডম, এগুলো ঠিক আছে। সব থেকে বেশি আচ্ছা মানে আমদানি করে ভারত থেকে ওরা মাখানা। এবং আচ্ছা আপনাকে যদি আমি বলি যে হুম। 2024 সালে 15,350 টন মাখানা ভারত রপ্তানি করেছে। আচ্ছা, তাহলে তো অনেকটাই। অনেক অনেক অনেক, হুম, হুম, প্রচুর। হুম। তো এবারে যদি আমরা একটু চাষ পদ্ধতি, কারণ চাষ হ্যাঁ পদ্ধতিটা শুনলে আমাদের যারা শ্রোতারা শুনছেন তারা হ্যাঁ হয়তো হ্যাঁ, কেউ কেউ চাষ করতে উদ্যোগী হবেন। হ্যাঁ, একদম যদি আলোচনা করেন কেমন ভাবে জমিটা তৈরি করে নেব, বীজ কেমন একদম। ভাবে দেবো। হ্যাঁ, আমরা হুম এখানে হুম ধান, গম, আলু এগুলো সম্পর্কে আমাদের ধারণা আছে। হুম এই ব্যাপারটা সম্পর্কে যদি একটু বলেন, হুম বা এর সঙ্গে ধরুন যে যেহেতু জলাভূমিতে হয়, হুম এর হুম সঙ্গে মাছ চাষ করা যায় কিনা, কারণ আমাদের হুম অনেক বিজ্ঞানীরা বলছেন যে যে সুসংগত চাষবাস, ধান হুম, জমি একদম রয়েছে একদম। একটু নিচু হুম জমি, সেখানে মাছ চাষ হচ্ছে, হুম, হাঁস একদম চড়ছে। একদম। হ্যাঁ, হুম সুসংগত হুম চাষবাস করা যায়, তো হুম, এক্ষেত্রে কি সেটাও করা যেতে পারে? একদম। আমি সবই বলে দিচ্ছি এখানে, হ্যাঁ হ্যাঁ আলোচনা হ্যাঁ আমি হ্যাঁ। সংক্ষেপে করে দিচ্ছি। চাষ পদ্ধতি হুম কিচ্ছু নতুন নয়, যেরকম যে কোনো আমরা ধান চাষ করার জন্য জলে মানে অল্প জলের মধ্যে হুম চাষ করে যেরকম ধান শুরু করি, সেরকমই এর মানে চাষ দিতে হবে জমি। কিন্তু এই চাষটা দুরকম ভাবে হতে পারে, একটা হচ্ছে গভীর পুকুরে করা যেতে পারে, অথবা আচ্ছা অল্প ছোট মানে ওই যে বললাম 2-3 ফিটের মধ্যে জল থাকবে ছোট ছোট জলাশয়তে চাষ করা যেতে পারে। এবার আচ্ছা। এইটা হচ্ছে মূল জমি হিসেবে আমরা পুকুর বা যেখানে অল্প জলাশয়ে করতে পারি, মানে আমরা মূল জমি হিসেবে এটাকে নেব। আর তার আগে যেরকম বীজতলা করা হয় ধানের বা অন্য ফসলে, হুম সেরকম হুম বীজতলার জন্য আমরা 2 থেকে 3 বার চাষ দিয়ে ভালো করে কাদা করে একটু হুম। 1-1.5 ফিটের মধ্যে জলের গভীরতা মেনটেন করে আমরা সেখানে বীজগুলো বপন করব। মানে বপন করা মানে শুধু বীজ ছড়িয়ে দেওয়া। এবং আচ্ছা আচ্ছা একদম মানে বীজ ছড়িয়ে দেওয়ার পর থেকে আপনার 1 থেকে 2 মাস সময় লাগবে। আমাদের অক্টোবর নভেম্বর মাসে হচ্ছে বীজ বপন করা হয়। মানে ধরুন আচ্ছা। আপনার ওই আশ্বিন শীতের মাস শেষ সময়টা, হলো, হ্যাঁ। কার্তিক হুম, মাসের সময়টা হচ্ছে বীজ মানে বপন করার ছড়িয়ে দিতে সময়। হবে, হ্যাঁ। হ্যাঁ, শুধু কাদা জমি করে সেখানে ছড়িয়ে দিতে হবে। এবার সেই কাদা জমিতে আমরা মানে সার যদি সার দেওয়া খুবই দরকার, কেন প্রথমে সারটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। তারপরে যদি আপনার ভালো উর্বর জলাশয় বা উর্বর জমি হয় তাহলে তো আর সার লাগে না, অথবা আরেকবার সার দিতে হয়। তো যদি আমি বিঘাতেই বলি যে হুম হুম 1 বিঘা বীজতলাতে আর কি 300 থেকে 500 কেজি আমি জৈব সার দিতে পারি, 500 থেকে 650 গ্রাম নাইট্রোজেন সার, আর প্রায় 1500 থেকে 2000 গ্রাম ফসফেট সার, 800 থেকে 1000 গ্রাম মতন পটাশ সার আমি বীজতলাতে দিতে পারি। আচ্ছা, এটা 1 বিঘার বীজতলার এক হিসেবে বিঘা বললেন, তাই তো? বীজতলা হিসাবে আমি বলছি। এবং আচ্ছা 1 বিঘাতে আমি বীজের হার 30 থেকে 40 কেজি পর্যন্ত আমাদের দেওয়াটা বিজ্ঞানসম্মত। এবং এই 30 থেকে 40 কেজি বীজ আমি যদি 1 বিঘাতে দিই, তাহলে ওই যে 1 বিঘায় যতটা চারা হবে সেই চারা দিয়ে আমরা প্রায় 1 হেক্টর জমি মানে 7.5 বিঘা জমিতে কিন্তু আমরা চাষ করতে পারবো মাখানা। করতে পারবো। বোঝাতে আচ্ছা, পারলাম আমি? হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে তাহলে 30 থেকে আমরা 40, হ্যাঁ
সরাসরি কি আমরা এই বীজটাকে বপন করতে পারবো, মানে একদম সরাসরি একদম চারা থাকে? কিচ্ছু না, শুধু আমরা হুম, এই বীজটা ফেলে দিলাম। দুই হুম, মাস মতন সময় লাগে। এই বীজটি এতই শক্ত, হুম, বীজটা এতই শক্ত যে বীজ ফেটে অঙ্কুরিত হুম, হতে কিন্তু এই 1.5 থেকে 2 মাস সময় লেগে যায়, এইটুকুই হুম, হচ্ছে হুম, যা। এবং এই যে 2 মাস কিন্তু হুম, জলের গভীরতা আমাদের 1.5-2 ফুট সবসময় মানে মেনটেন করে যেতে হবে। যখন হুম, বীজটা ফেটে ছোট্ট ছোট্ট পাতা বেরোবে, তখন হুম, আস্তে আস্তে জলের গভীরতা একটু বাড়াতে পারি, যদি আমরা ওইখানেই মূল জমি করে দিই। আর যদি আমরা ওখান থেকে নিয়ে ওই যে মূল আরো গভীর একটু জলাশয়ে 2-3 ফিট জলের মধ্যে নিয়ে যাই, তাহলে হুম, সেখানেই আমরা জলের গভীরতা মানে মেনটেন করব। এবার ছোট ছোট পাতা থেকে বড় পাতা হবে, নিচের দিক থেকে যখন পাতা উপরে উঠবে তখন একটু একটু করে জলের স্তর বাড়াবো। এবার যদি পুকুর আচ্ছা, হয় আচ্ছা, বা মাঝারি পরিমাণে জলাশয় হয় যেখানে ধরুন সারা বছর জল থাকে, সেখানে আমাদের জলসেচ আলাদা করে বা জলের মানে স্তর বাড়ানোর কোনো প্রয়োজন নেই, সারা বছরই জল থাকলো। ঠিক হুম, আছে। এবং এই যে আমরা মানে সার দিলাম, পাতা মানে ধরুন অঙ্কুরিত হলো, সেটা আপনার 2 মাস মতন সময় লাগে। যদি অক্টোবরের দিকে ধরুন আমরা বীজ দিই, তাহলে ডিসেম্বরের শেষ থেকে আমরা দেখতে পাবো অঙ্কুরিত হয়ে ছোট্ট ছোট্ট পাতা বেরিয়েছে। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ। এবং এই ছোট্ট ছোট্ট পাতা থেকে বড় পাতা হয়ে যখন আপনার এপ্রিল মাসের মাঝামাঝি মানে ধরুন বৈশাখ মাস যখন হবে, তখন হুম, আমরা দেখবো যে পাতার মানে ব্যাস প্রায় এরকম 50, 80, 100 সেমির মধ্যে হয়েছে, এবং প্রত্যেকটা পাতার পাশে ওরকম ছোট্ট ছোট্ট বেগুনি গোলাপি ফুল আসা শুরু হয়েছে। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। হুম। তো আর আমাদের এই যে হুম, একটু বলে নিই, আমাদের দক্ষিণ হুম, চব্বিশ পরগনা জেলায় দেখেছি যে অনেক জায়গায় হুম, ফিশারি হয়েছে। মানে হ্যাঁ, ধরুন হ্যাঁ, যে হ্যাঁ, 3-4 ফিট বা 10 ফিটের মধ্যে হুম, বিরাট একটা অঞ্চল জুড়ে একসঙ্গে মাছ চাষ হচ্ছে, হ্যাঁ। হুম, তো হুম, এইরকম যে জলা জমি, এখানেও কি হুম। তাহলে মাখানা চাষ করা সম্ভব? একদমই মাখানা চাষ করা সম্ভব। মানে যে কোনো গভীর পুকুর মানে বলুন, সেক্ষেত্রে মাছের কোনো স্বল্প ক্ষতি হবে জলাশয়। না তো? না, মাছের ব্যাপার হচ্ছে আপনি যদি হুম, মাছ চাষ করেন, তাহলে হুম, হুম, মাছের চারা তৈরিটা এই যে ধরুন যেখানে আমরা পদ্মর বীজ, এই মাখানার বীজ যেখানে আমরা দিলাম বীজতলা, হ্যাঁ, হ্যাঁ, সেখান হ্যাঁ, থেকে ছোট পাতা হয়ে পাতা একটু বড় হুম, হতে হতে মোটামুটি 4 মাস, সেই সময়ে 4 আমরা মাস। মাছ চাষ করতে পারি ওই একই সঙ্গে। ঠিক আছে। আচ্ছা, সেই আচ্ছা, আচ্ছা, একই বুঝতে সঙ্গে করতে পারি। এরপরে পারলাম। আমরা একই সঙ্গে করতে পারবো না, কেন? তখন কিন্তু পাতা যত বড় হবে নিচের দিকে কাঁটা, মানে ওই আচ্ছা, শিরা উপশিরাতে কাঁটা দেখা যাবে, মোটা কাটা মোটা থাকবে, কাঁটা। হ্যাঁ, 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 সেজন্য মাছের ক্ষতি হতে পারে। এবার কি, আবার যখন এই পাতা বড় হয়ে যাবে, যখন আবার ঠিক জুলাই আগস্ট মাস আসবে, এই হুম, এপ্রিল মাস থেকে আমরা ফুল দেখতে পাচ্ছিলাম। এপ্রিল হুম, মাসের পরে যখন এপ্রিল মে জুন জুলাই ধরুন 3-4 মাস পরে যখন ফুল মানে পুরো পরিপূর্ণ ফুল থেকে ফল হবে, সেই সময় কিন্তু হুম, পাতার আর কোনো দরকার থাকে না। পাতাগুলোকে আমরা লাঠি দিয়ে এমনি সরিয়ে সরিয়ে তুলে ফেলতে পারি। আচ্ছা, আচ্ছা, সেই সময় আবার কিন্তু আমরা ওইখানে মাছ চাষটা করা যাবে। মাছ চাষ করতে পারি। মানে প্রথম ঠিক দিকে আছে। আবার শেষের হ্যাঁ, দিকটা। প্রথম দিকে আবার শেষের দিকটায় যখন পাতা বড় থাকবে তখন তো পুকুরটা ছেয়ে যাবে হুম, পাতাতে, হুম, এবং নিচে কাঁটা হুম, থাকবে, সেই সময় কিন্তু হুম। মাছ চাষ করা যাবে না, কিন্তু ওই এবং ভালো একই হবে না, জলাশয়ে। কারণ সূর্যের না, রৌদ্র ভিতরে সূর্যের রোদ প্রবেশ পাবে করতে না, পারবে না। ছাওয়া হ্যাঁ, হবে, হ্যাঁ, হ্যাঁ, কাঁটাতে হ্যাঁ, মাছের ঠিকঠাক হবে মানে না। শারীরিক আঘাত লাগতে পারে। কিন্তু ওই একই জলাশয়ে, যে জলাশয়ে আমরা মাছ চাষ করি সেই জলাশয়েই কিন্তু মাখানা হতে পারে। হতে আবার পারে। সেই জলাশয়ে আমরা কম জল যখন থাকবে সারা বছর মধ্যে ধানও করতে পারি। সেই জলাশয়ে আমরা পানি ফলও করতে পারি। হ্যাঁ, 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 এই হ্যাঁ, বারুইপুর অঞ্চলে তো পানি ফলের একটা বেশ হ্যাঁ, প্রচলন হ্যাঁ, রয়েছে। একদমই। মানে হ্যাঁ, ওই একটা জয়নগর যেখানে এই দিকটা দেখা যায়। একদম একদম ওইখানে পানি ফলটাও করা, আমরাও মানে আমাদের বিশ্ববিদ্যালয়ে পানি ফল আর মাখানা দুটোই করছি। ওই একই জলাজমিতে ধানও হচ্ছে, আবার ধান হয়ে গেলে ওখানে আচ্ছা, মাখানাও এটা কোন করছি। ক্যাম্পাসে? ডায়মন্ড হারবার ক্যাম্পাসে? এটা ডায়মন্ড হারবার ক্যাম্পাসে। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, মাখানার যে প্রজেক্টটা সেটা আমার আন্ডারেই আছে আর কি। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, তো আপনাদের এখানে নিশ্চয়ই, আপনাদের যে ইউনিভার্সিটি, এখানে নিশ্চয়ই এরকম কোনো প্রশিক্ষণ বা এই ধরনের কিছু সরাসরি যাতে প্রশিক্ষণ। আমরা দেখতে পারি বা হ্যাঁ, সেমিনার হ্যাঁ, করানো হ্যাঁ, হয়। একদম। মানে আমরা এটা তো মাখানাটা একদমই নতুন শুরু করেছি, মানে গত হ্যাঁ, হ্যাঁ, বছরের হ্যাঁ, অক্টোবর মাসেই থেকেই শুরু করেছি। আমাদের হ্যাঁ, এখনো জলাশয়ে মাখানা বর্তমান। তো হ্যাঁ, আমরা এই সিজনেই হচ্ছে প্রশিক্ষণেরও মানে ব্যবস্থা করব আর কি। আচ্ছা, আচ্ছা। হুম, হুম। মানে যারা শুনছেন তাদের হয়তো বাড়ির ছেলেরা, তারা হয়তো পড়াশোনা করতে চায়, তারাও কিন্তু একদম এখানে আসতে পারে, একদম শুধু একদম অবশ্যই। নিশ্চয়ই নিশ্চয়ই। এখন শুনবেন বিশিষ্ট শিল্পী পূর্ণচন্দ্র সামন্তের রচিত
ও তারই কণ্ঠে এই বিষয়ের উপর গান। সহযোগিতায় পূর্বাশা সামন্ত। মাখনা 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 জলজ ফসল, মাখনা 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 জলজ ফসল, পদ্মের মতো তবু নয় তো কমল, পদ্মের মতো তবু নয় তো কমল। সহজ সাধ্য এই চাষে হবেই সফল, মাখনা 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 জলজ ফসল। চাষের জন্য অগভীর জলাভূমি চাই, অতি অল্প খরচে মাখনা ফসল পাই। চাষের জন্য অগভীর জলাভূমি চাই, অতি অল্প খরচে মাখনা ফসল পাই। অর্থ করি লাভজনক উন্নত ড্রাই ফ্রুট আসল, অর্থ করি লাভজনক উন্নত ড্রাই ফ্রুট আসল। মাখনা 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 জলজ ফসল, পদ্মের মতো তবু নয় তো কোমল, পদ্মের মতো তবু নয় তো কমল। সহজ সাধ্য এ চাষে হবে সফল, মাখনা 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 জলজ ফসল। শিশু বৃদ্ধ বনিতা উপাদেয় সকলেই খায়, জনপ্রিয় দিন দিন মাখনা বাজারে চাহিদায়। শিশু বৃদ্ধ বনিতা উপাদেয় সকলেই খায়, জনপ্রিয় দিন দিন মাখনা বাজারে চাহিদায়। প্রায়শই ধান চাষ হচ্ছে বিনষ্ট, সংসারে অনটন নিদারুণ কষ্ট। প্রায়শই ধান চাষ হচ্ছে বিনষ্ট, সংসারে অনটন নিদারুণ কষ্ট। বিকল্প চাষে তাই মাখনার জয়, বিকল্প চাষে তাই মাখনার জয়। সংসার হলো সচ্ছল, সংসার হলো সচ্ছল। মাখনা 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 জলজ ফসল, পদ্মের মতো তবু নয় তো কমল। সহজ সাধ্য এ চাষে হবে সফল, মাখনা 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 জলজ ফসল, মাখনা 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 জলজ ফসল। পদ্মের মতো তবু নয় তো কমল, পদ্মের মতো তবু নয় তো কমল। সহজ সাধ্য এ চাষে হবে সফল, মাখনা 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 জলজ ফসল, মাখনা 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 জলজ ফসল, মাখনা 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 জলজ ফসল। এতক্ষণ শুনলেন বিশিষ্ট শিল্পী পূর্ণচন্দ্র সামন্তের রচিত ও তারই কণ্ঠে এ বিষয়ের উপর গান। সহযোগিতায় পূর্বাশা সামন্ত। আচ্ছা, একটি মাখানা গাছ থেকে মোটামুটি কতগুলো ফল এবং কতগুলি বীজ পাওয়া যেতে পারে? হ্যাঁ, একটি মাখানা গাছ থেকে দেখুন, একটা গাছে 7 থেকে 8টা ম্যাক্সিমাম 12টা অবধি ফুল আসতে পারে। ঠিক আছে,
একটা গাছে এবার ধরুন একটা গাছ জলের নিচে আছে তো গাছের শিকড়টা, সেখান থেকে পদ্ম ফুলের মতোই আমরা শুধু পাতাগুলো দেখতে পাচ্ছি। তার মানে একটা গাছে ওরকম 8টা 10টা করে পাতা হয় একটা গাছে। এই প্রতিটা পাতার পাশে পাশে একটা করে ফুল দেখা যায় সাধারণত। তার মানে আমরা ধরে নিই একটি গাছে 7 থেকে 8টা কি ম্যাক্সিমাম 12টা ফুল দেখা যায়। এবার ওই একটা ফুল থেকে একটা ফল হয়। ফুলের নিচের দিকটা হচ্ছে যে গর্ভাশয়টা ফুলে ওঠে এবং সেখানে সেটাকে মানে ফ্রুটিং বডি বলা হয়, ফল। সেই ফলের ভেতরে বীজটি থাকে। যখন ফুল হয়ে ফল যখন পরিপূর্ণ হয় তখন ফলটা কিছুদিন পরে মানে ফল যখন মানে গঠন শুরু হচ্ছে তারপরে 30-35 দিনের মধ্যে ফল কিন্তু পরিপক্ক হয়ে যায় এবং ফলটা ফেটে যায়। ফেটে ওই ফলের মধ্যে যে বীজগুলো মানে আসল মাখানা বীজগুলো জলের তলায় পড়ে যায়। এবার একটি ফলে মানে ওরকম একটি ফুল থেকে যে একটি ফল, সেই ফলে একটা ফলের মধ্যে 8 থেকে 10টি করে বীজ থাকে। ঠিক আছে? আচ্ছা। একটি ফলের মধ্যে 8 থেকে 10টা বীজ থাকে, তাহলে একটি গাছে যদি কতগুলো ফল হচ্ছে, অর্থাৎ একটি মানে ধরুন একটি গাছে 8 থেকে 10টা ফুল মানে 8 থেকে 10টা ফল, অর্থাৎ একটি গাছ থেকে আমরা মানে 80 থেকে 100টা পর্যন্ত কিন্তু মাখানা বীজ পেতে পারি একটি গাছ থেকে। ঠিক আছে? আচ্ছা, আপনি যে বলছিলেন যে ফলটা হয়ে গেলে নিচের দিকে পড়ে যাবে, হ্যাঁ, মানে সেটা কি জলের মধ্যে ডুবে যাবে? জলের মধ্যে ডুবে যাবে। এগুলো আমি আপনাকে মানে আচ্ছা, বলবো আচ্ছা। যে কিভাবে তোলা হয় এর মানে আচ্ছা। হ্যাঁ, তো আলোচনা করতে করতেই আমি আপনাকে বলবো কিভাবে মানে ফলটা ফেটে বীজগুলো ভেসে যায় প্রথমে। ওই বীজগুলো যে ভেসে যায় জলের ওপরে, তখন ফলটা যখন ফেটে বীজটা পড়ে তখন বীজের আস্তরণের মানে রং থাকে সাদাতে মানে গোলাপি গোলাপি সাদা এরকম রং থাকে। এবার সূর্যের আলোকে কি হয় একদিনের মধ্যেই সেগুলো মেরুন কালো রঙের হয়ে যায় এবং আস্তে আস্তে কিন্তু সেগুলো জলের নিচে মাটির মধ্যে পাকে আটকে যায়। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, তো কেমন দাম আছে বর্তমান বাজারে বীজের, এই যে একটা বীজের দাম? বীজের দাম মানে একদম সর্বনিম্ন 100 টাকা 80 টাকা মানে প্রতি কেজিতে 80 থেকে 100 টাকা, আবার 200-250 টাকারও মানে একটু ভালো মানের বীজও যদি পান, আচ্ছা। বড় মানের বীজ বড় সাইজের, ঠিক আছে, তো সেই বীজের দাম কিন্তু 200 টাকা 250 টাকাও হতে পারে কেজিতে। আচ্ছা, আচ্ছা। হুম, আর মানে যদি ধরুন চারা 4.5 তৈরি করা হয়? হ্যাঁ, বলুন, আপনি বলুন। হ্যাঁ, ধরুন ওই 4.5 মিলিমিটার 6 মিলিমিটার যদি ব্যাসযুক্ত বীজ হয় তাহলে দাম ধরুন 100 টাকা 120 টাকা প্রতি কেজি। আর যদি একটু মানে একটু বড় 7 থেকে 14-15 মিলিমিটার ব্যাসযুক্ত হয় তাহলে 200 টাকা 250 টাকা কেজিতে পাওয়া যায়। আচ্ছা। হুম, আর আপনি তো প্রথমেই বলছিলেন যে 1 বিঘা জমিতে যদি চারা তৈরি করি তাহলে মোটামুটি 7 থেকে 7.5 বিঘা জলাভূমি আমরা চাষ করতে পারবো, তাই তো? একদমই একদমই। তাহলে মোটামুটি সময়টা কতটা মানে লাগে? ওই অক্টোবর নভেম্বর নাগাদ যদি লাগাই হ্যাঁ, মোটামুটি কত যদি দিনের ফসল? মানে মাখানা ধরুন একদম লাগানো থেকে ফল এসে বীজ ফেটে মাটিতে পড়া 6 থেকে 7 মাসের একটি ফসল। বছরে দুবার করা যেতে পারে কি না? হ্যাঁ, বছরে 2বার করা যেতে পারে। তাহলে জলটা দিতে হবে, গ্রীষ্মকালে জলটা হ্যাঁ, ব্যবস্থা রাখতে হবে, তাই ওই তো? জন্য বলছি মানে হ্যাঁ, যদি মানে নিচু জলাভূমি করেন ছোট অল্প জল 1-1.5 ফিট হলে মানে গ্রীষ্মকালটায় জল দিতে হবে। আর যদি একটু ডোবা টাইপ জল মানে যেখানে একটু নিচু জমি যেখানে জলটা ধরে থাকবে, ঠিক আছে, সেরকম জায়গা হলে জল দেওয়ার মানে সমস্যাটা কম। এবং সব থেকে ভালো হচ্ছে যে বীজগুলো ফেটে পড়ে যাচ্ছে সেগুলোকে আমরা যখন সংগ্রহ করি, সব বীজ কিন্তু সংগ্রহ করি না, কিছু বীজ আমরা মাটিতেই পড়ে থাকে যেগুলো থেকে আবার নতুন করে ওখানেই মানে অঙ্কুরিত হয়, আবার ওখান থেকেই চাষ শুরু হয়। আবার কিছু সেক্ষেত্রে কি বীজ আমরা ফলন ভালো নতুন পাওয়া করে যাবে? দিই। ফলনটা কিন্তু অবশ্যই মানে নতুন নতুন করে বারবার বীজ দিলেই অবশ্যই বেশি ভালো। হ্যাঁ, একবারের বীজ 2বার সেটা 3বার যে কোনো 4বার চাষের ক্ষেত্রে, হ্যাঁ। যে কোনো চাষের ক্ষেত্রেই কিন্তু সেটা মানে দরকার। আচ্ছা, একটু বলবেন যে খরচটা কেমন হয় এবং ফলনটা কেমন হয়? কারণ মূল হ্যাঁ, খরচটা তো চাষিকে করতে হবে। অবশ্যই হ্যাঁ, অবশ্যই। না হলে আমরা তো সেটা উদ্যোগী হব না। না 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 নিশ্চয়ই। ফলন যদি দেখুন, ধারণা দেন। ফলন হ্যাঁ, ফলন আমি মানে প্রতি বিঘাতেই বলছি নাকি? বিঘাতেই প্রত্যেক বলি। বিঘায়। হ্যাঁ হ্যাঁ, প্রতি বিঘাতে ধরুন 2 থেকে 2.5 কুইন্টাল পর্যন্ত বীজ পাওয়া যায়। ঠিক আচ্ছা। আছে, 2 থেকে 2.5 কুইন্টাল পর্যন্ত বীজ পাওয়া যায় যদি আপনি উপযুক্ত পরিচর্যা পদ্ধতি সারা বছর মানে জলের স্তর মানে মেনটেন করা, ঠিক সময় সার দেওয়া, যদি কোনো জলজ মানে আগাছা ক্ষতিকর থাকে সেগুলো যদি আপনি মেনটেন করতে পারেন
3.5 হুম। থেকে 4 কুইন্টাল ফলন কিন্তু পাওয়া সম্ভব। বিহারের মতন জায়গায় কিন্তু 4-4.5 কুইন্টালের নিচে ফলন হয় না বিঘাতে। আমাদের মালদা জেলার এখানে যেগুলো হচ্ছে 2-2.5 কুইন্টাল হুম। পর্যন্ত আমরা ফলন পাচ্ছি একদম, মানে আমাদের ডেটা কালেকশন চাষিদের করেই হিসাব, এগুলো তাই তো? পাওয়া, চাষিদের হিসাব। হুম। আর বিহারের দিকে কিন্তু 3.5-4 কুইন্টাল, 4.5 কুইন্টাল পর্যন্ত 1 বিঘা থেকে আমরা বীজ পাচ্ছি। আচ্ছা। হ্যাঁ। আর ধরুন হ্যাঁ, যদি খরচার কথা বলি, হ্যাঁ, হুম, খরচটা। খরচার কথা ধরুন 1 বিঘাতে, তো মানে প্রতি বিঘাতে ধরুন 30 থেকে হুম, হুম। 40 হাজার টাকা খরচা আছে। ঠিক আছে? এবার প্রথম বছর যদি কোনো চাষি শুরু করেন, সে হচ্ছে প্রথম বছর একটু তার বেশি খরচ মানে হবে। খরচাটা একটু সামান্য বেশি হবে, 10-15 হাজার টাকা। কিন্তু পরের হুম, বছর থেকে ওই যে বললাম, আপনি যতই নতুন বীজ দেন, কিছু বীজ অবশ্যই থেকে যাবে। ঠিক থেকে আছে? যাবে। 30% বীজ থেকে যাবে, যেগুলো থেকে হবে। বীজের খরচা কমবে এবং প্রথম বছরের তুলনায় দ্বিতীয় বছর থেকে কিন্তু ওই সারের পরিমাণ কম দিতে লাগবে, সবই একটু কম হবে। হুম, সেক্ষেত্রে হুম, কম। তো হুম। প্রথম মানে 30-40 হাজার টাকা বিঘা প্রতি খরচা আছে। আর আপনার 1 বিঘা থেকে যদি 30 থেকে 40 হাজার টাকা খরচা হয়, হুম, কিন্তু হুম। বিক্রি আছে প্রায় 60,000-65 হাজার টাকার বিক্রি আছে 1 বিঘা থেকে। ওই যে বললাম যে আপনাকে প্রতি কেজি বীজের দাম। হুম। হ্যাঁ, তো 1 বিঘা থেকে 60,000-65 হাজার টাকা বিক্রিও হয়। মানে এবার সরাসরি কারা কিনতে আসে নাকি আমাদেরকে যেতে হয় কোনো বাজারে? না, এখন ধরুন মানে আমাদের এই যে মালদার চাষিরা যারা করছেন বা উত্তর হ্যাঁ, হ্যাঁ। দিনাজপুর যেখানে যারা করছেন, তারা কিন্তু ওই বিহার থেকেই সমস্ত মার্কেটিং চ্যানেলটা কিন্তু পুরো বিহার ওরিয়েন্টেড। ওখান আচ্ছা। থেকেই সব, ওখান থেকেই বিভিন্ন মিডলম্যান থাকেন যারা বীজ হুম, কিনে হুম, নিয়ে যান, বা হুম, কিছুজন হুম। আসে, কিছু চাষি একবারে সমবায়ে যায়, দিয়ে বীজ বিক্রি করে আসে। এবার আচ্ছা। আমাদের এখানে দক্ষিণ চব্বিশ পরগনায় তো আমরা শুরু করেছি, আমরাও চেষ্টা করছি হুম, যে এরকম মালদা জেলার বিভিন্ন চাষি বা যে হুম। কৃষি ভবন, কৃষি দপ্তরের সঙ্গে যোগাযোগ করে যাতে বিক্রির ব্যবস্থাটা মানে মার্কেটিং চ্যানেলটা এখানেই স্থাপন করা যায়। করা যায়। হুম। এবার তাতে যদি আমাদের খরচা, খরচটা কমবে। হ্যাঁ। খরচা যদি বাদ দিই, মানে মানে সমস্ত খরচা, বিক্রি, সমস্ত কিছু মানে মিলিয়ে মিশে আপনার প্রতি বিঘায় হুম, কিন্তু 25 থেকে 30 হাজার টাকা লাভ আছে। ভীষণ লাভজনক একটি, মানে যদি 1 বছর শুরু করা যায়, হুম। ভীষণ লাভজনক একটা চাষ। 25 থেকে 30 আচ্ছা, হাজার আচ্ছা। টাকা কিন্তু প্রতি বিঘায় চাষের মানে লাভ আছে, শুধু লাভ। হুম, হুম, হুম। হুম, খরচ বাদ দিয়ে। আর খরচ আপনি বাদ দিয়ে। বলছিলেন যে ওই জল থেকে যখন তোলার পর একটা ব্যাপার রয়েছে, প্রক্রিয়াকরণটা হুম করতে হয়। হুম হ্যাঁ, হুম সেই হুম ব্যাপারটা যদি একটু বুঝিয়ে বলেন কিভাবে করা যায়। হ্যাঁ, জল থেকে এই যে ধরুন 6 মাস 7 মাস পরে, মানে আমি যে অক্টোবর হুম, নভেম্বরে লাগালাম, হুম, হুম। তারপরে কোনো কিছু, এবার ব্যাপার হচ্ছে যে যদি আমি গভীর পুকুরের মধ্যে চাষ করি আমরা, সেক্ষেত্রে কিন্তু একটু বেশি সময় লাগে, হুম, দীর্ঘ সময় লাগে। একই জাত, হুম, এর খুব বেশি জাত হুম। নেই, তবু যে যে জাতই আপনি করুন, যদি মানে গভীর পুকুর হয়, তাহলে কি মানে পুকুরের নিচে থেকে জলের ওপরিভাগ পর্যন্ত আসতে সময় বেশি নেয় এবং সেক্ষেত্রে ম্যানেজমেন্টটা একটু সমস্যা, সেক্ষেত্রে কিন্তু 8 মাস 9 মাস লেগে যায়। আর যদি অল্প এরকম 3-4 ফিট পর্যন্ত জলের মধ্যে করেন, তাহলে হুম। 6-7 মাসের মধ্যেই শেষ হয়ে যায়। এবং এই সেপ্টেম্বর মাসের মধ্যে আমরা সেই বীজগুলো মানে সংগ্রহ শুরু করি। ওই বেতের মতন, মানে যেরকম ভাবে ডুবুরিরা মাছ তোলে না, হুম, হুম, বিভিন্ন হুম, হুম। বেতের ঝুড়ি টুড়ি দিয়ে, সেরকমই এক হুম। ধরনের গঞ্জা বলে, ওটাকে লোকাল নাম হচ্ছে আচ্ছা, গঞ্জা। আচ্ছা। গঞ্জা। আচ্ছা। গঞ্জা, ওই গঞ্জা বিহারে মালদার সাইডে পাওয়া যায়। তো হুম, হুম। এরকম লম্বা লম্বা বেতের ঝুড়ির মতন, সেটা দিয়ে মানে পুকুরে নেমে বীজ সংগ্রহ করতে হয়। এবার সেই বীজগুলো সংগ্রহ কেন মাটির নিচে ওগুলো থিতিয়ে থাকে, হ্যাঁ, তো হ্যাঁ। বীজগুলো সংগ্রহ করে সেগুলোকে ভালো করে জলে ধুয়ে সেগুলোকে শুকিয়ে নিয়ে প্রক্রিয়াকরণে নিয়ে যাওয়া হয়। এবার এর প্রক্রিয়া ঠিক যেরকম ভাবে আপনার ওই কাজু, তারপরে ভুট্টা, যেগুলো ভাবে পপকর্ন তৈরি করা হয় বা যেভাবে আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। কাজুকে করা হয়, সেরকম ভাবেই মানে গরম কড়াইতে 3 বার, হুম। মানে একবার নয় 3-4 বার করে গরম কড়াইতে এগুলোকে মানে রোস্ট করে এগুলো বিভিন্ন ছাঁকনির মাধ্যমে, ছোট বড় অনেক ধরনের বীজের সাইজ হয়, তো বিভিন্ন সাইজের ছাঁকনি আছে, সেই ছাঁকনি করে ছেঁকে আবার বারবার করে 3-4 বার কড়াইতে মানে তাপ দিয়ে দিয়ে সেগুলোকে মানে পপিং করা হয় আর কি, খই করা হয়। বুঝতে পেরেছি, বুঝতে এবার পারলাম। যখন তো খুব এই গরম কাজগুলো কি অবস্থা, চাষিরা করে? না, এই চাষিরা এগুলো এখনো পর্যন্ত আমাদের যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে এই মালদা তারা সরাসরি কেউ বিক্রি যারা করে দেয় বীজটাকে, না? না, বিক্রি করে দেয়। এবং বিক্রি করার পরে এগুলো হচ্ছে কিছু স্কিল লেবার ওই বিহারের দিকেই সব থেকে বেশি পাওয়া যায়, মানে ওরা সবসময় করে আচ্ছা, চলেছে যারা ওই গরম আচ্ছা। করছে
কড়াইতে আচ্ছা গরম করে সেগুলোকে কাঠের পাটাতন দিয়ে পিটিয়ে পিটিয়ে খইগুলো বের করছে ওরকম। আচ্ছা, তারা দক্ষ, এই কাজ তারা হ্যাঁ, দক্ষ। একদম দক্ষ। এখন চতুর্দিকে মানে প্রশিক্ষণ হচ্ছে, এডি অফিস থেকে করছে, এগুলো আরো চালু হুম। হয়ে যাবে আর কি। না, যদি আমাদের এদিকটাই চাষবাস হয় তখন হুম এদিকটা নিশ্চয়ই উদ্যোগ নেবেন হুম হুম সরকারি এগুলো কর্তৃপক্ষ। তো হ্যাঁ, মানে একদমই তাই। আমি মানে নিজে খুবই চেষ্টা করছি এটাকে মানে আচ্ছা, একটু এখানে গড়ে তোলার জন্য। তাহলে একটা অন্য একটা কাজের জগৎ তৈরি হবে, পাশাপাশি হ্যাঁ, আমরা পুষ্টিকর খাদ্য সহজে পাবো। একদম হয়তো ভীষণ দামটা এত ভাবে, দিয়ে কিনতে হবে না, কম দামেও ভীষণ পেয়ে যাবো আমরা। ভীষণ ভীষণ হুম। মানে আসলে এর প্রক্রিয়াকরণটাই একটু লেবার ইন্টেন্সিভ বলুন ঠিক বা ঠিক একটু ঠিক। সময় সাপেক্ষ। এই যে ভীষণ হুম গরমে হুম এটাকে বারবার করে উত্তপ্ত করে পিটিয়ে পিটিয়ে খই করতে হয়, সেইটার হুম জন্য হুম কিন্তু হুম। এর দামটা আমরা বাজারে দেখে থাকি যে মানে আচ্ছা। ভীষণ মানে দাম। হুম হুম। আচ্ছা, এ তো নানা জাতের হয়, তো কোন হুম জাতটা সব থেকে সহজে পাওয়া যাবে এবং খেতেও ভালো? হ্যাঁ, হুম এবং জাত কি কি রয়েছে? হ্যাঁ, এই চাষের জন্য এখনো কিন্তু কোনো মানে ব্রিডিং প্রসেস কিন্তু এখনো কিছু নেই। মানে এগুলো বহুদিন ধরে ওই ত্রিপুরা মণিপুর সাইডে হতো, সেখান থেকেই সিলেকশন করে করে হুম বারবার চাষ হুম। করে করে কিছু জাত আর কি ওই বিহারেই ন্যাশনাল রিসার্চ সেন্টার আছে দ্বারভাঙাতে মাখানার ওপরে হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চের আন্ডারে মানে হ্যাঁ। ওরা কিছু জাত আর কি নির্বাচন করেছে। তার মধ্যে স্বর্ণ বৈদেহী, মিথিলা মাখানা ওয়ান, সাবর মাখানা এই ধরনের কিছু জাত আছে। এর মধ্যে আবার মিথিলা মাখানা ওয়ানটা কিন্তু বিহারে এখন জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ পেয়েছে বর্তমানে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। আর আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে যে মালদায় বলছিলেন, পশ্চিমবঙ্গ সেখানে কোন জাতটা বেশি হচ্ছে? হ্যাঁ, পশ্চিমবঙ্গের মালদায় কিছু লোকাল যেগুলো একদম সরাসরি ওই উত্তর পূর্ব ভারত থেকে আনা, তাদের কোনো লোকাল ভ্যারাইটি হিসেবেই চলছে, আর স্বর্ণ বৈদেহীটা চাষ হয়। আর আপনি তো বলছিলেন যে চাষের সঙ্গে তো মাছ চাষও সম্ভব, তাই তো? হুম 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 প্রথমের দিকে বলছিলেন, তো আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে, তো যদি আপনি আরেকটু হ্যাঁ সংক্ষেপে বলে দেন যে মাছ হ্যাঁ চাষ তো করতে হবে, মানে মাছের চাষবাসের প্রথমের দিকটাও করা যাবে এবং শেষের দিকটা করা, যেটা বলছিলেন হ্যাঁ আপনি, তাই হ্যাঁ তো? হ্যাঁ হুম তা নিশ্চয়ই কিছু একদমই। প্রতিকূলতাও থাকবে, তোমার সমস্ত চাষবাসের তো কিছু বাধা থাকে, সমস্যা থাকে, হ্যাঁ সেগুলো হ্যাঁ কিভাবে সমাধান করতে সে পারবে যদি একটু। সেটা ঠিক। চাষবাসের যারা আহ, কাজ করছেন তাদের অভিজ্ঞতা নিশ্চয়ই রয়েছে, আপনি যেহেতু এই নিয়ে একদম গবেষণা করছেন, একটু যদি বলেন। একদম হুম মাখানা চাষে দেখুন মূল সমস্যা বলতে মাখানা চাষে হচ্ছে প্রথম থেকে শেষ অবধি জমিতে জল জমিয়ে রাখতে হবে, এটা হুম একটা। হুম হুম যদি নিচু জলাশয় হয় তাহলে সুবিধা, না হলে জলের হুম পরিমাণটা খুব মুশকিল। সেই জন্য আমি চাষি ভাইদের বলবো বা যে সমস্ত কৃষক বন্ধুরা করছেন বা করতে চান, হুম যাতে সবসময় নিচু জমি মানে পরিত্যক্ত জলাশয় যেমনই হোক সেগুলোকে মানে পানা পুকুর যা আছে সেগুলোকে পরিষ্কার করে সেখানেই চাষ করুন, তাতে জলটা ধরে রাখা সম্ভব হবে। আর যেহেতু এই 7 মাস 8 মাস পর্যন্ত সময় লাগে, ঠিক আছে, তো সেজন্য এটাতে মানে একটু খুব বিশাল পরিচর্যা কিছু করতে হয় না, কিন্তু প্রথম দিকটা যদি একটু ভালো ভাবে জমিটা তৈরি মানে ওই পুকুরের যেখানটাতে চাষ হবে সেই জায়গাগুলো যদি হুম। একটু ওই আগাছা নিয়ন্ত্রণ, সার দেওয়া এগুলো দেওয়া হয় তাহলে কোনো সমস্যা হবে না। আর যেহেতু জমি থেকে মাখানা বীজ এই মানে এর সমস্যা হচ্ছে একটাই যে এই বীজ তোলা এই একদম পুকুর অব্দি জলে বা 2.5-3 ফিট জলে ডুবে সমানে ঝুড়ি নিয়ে নিয়ে মাছ তোলার মতন করে, এটা একটু শ্রম মানে লাগে আর কি, শ্রমিকের সুদক্ষ শ্রমিকের তবে প্রয়োজন অসম্ভব হয়। কিছু নয়, কারণ এরকম তো অনেক অসম্ভব কিছু পরিশ্রম নয় করে। হ্যাঁ হ্যাঁ। অবশ্যই, হ্যাঁ অসম্ভব কিছু নয়, প্রচুর হচ্ছে। আর এই যে খই বের করতে প্রচুর সময় লাগে, এখন তার জন্য কিন্তু এই যে রিসার্চ সেন্টার থেকে বিভিন্ন রকমের উন্নত প্রযুক্তির মানে যন্ত্রপাতি আসছে, যেগুলোকে ওই হাত হুম। দিয়ে পিটিয়ে পিটিয়ে খইটা করতে হচ্ছে না। এগুলো আরো মানে বেশি পরিমাণে চাষ করতে করতে এই যন্ত্রপাতির ব্যবহারগুলোও দিন দিন বেড়ে যাবে। তবে এইগুলোই একটু অবশ্যই। সমস্যা আর কি, জল ধরে রাখা, তবে আস্তে খই আস্তে করা। তার সমাধান হবে। হ্যাঁ, আগে যে সমস্ত একদমই। জিনিস হাতে করতে হতো সেগুলো যন্ত্রে হ্যাঁ, চলে আসবে। নতুন কোনো চাষ শুরু করলে অবশ্যই তার একটু প্রথম দিকে প্রতিকূলতা হয়, কিন্তু পরবর্তীকালে যখন আসলে সব থেকে বড় কথা হচ্ছে মাখানা চাষের মাধ্যমে সারা বছর ইনকাম জেনারেশন করা যায়। ধরুন যে জায়গায় শুধু ধান হতো, হ্যাঁ, হুম সেখানে ওই ধানের জলা জায়গাতে আপনি মাখানাও করতে পারবেন, যেখানে মাছ হতো সেখানে মাখানাও করতে পারবেন, এবং যেখানে প্রতি বিঘাতে 25-30 হাজার টাকা খরচা বাদ দিয়ে লাভ আছে, সেটা হুম। অবশ্যই একটি লাভজনক এবং ঔষধি গুণ পুষ্টিগুণ সবকিছু মাথায় রেখে মানে মাখানার কোনো আর দ্বিতীয় কোনো বিকল্প নেই বলেই আমি ঠিক মনে ঠিক ঠিক। করছি আর কি। হ্যাঁ, তবে আপনার কথা শুনে যা বুঝতে পারছি, একটা আশার আলো দেখতে পাচ্ছি আমরা, তাই তো? একদম একদম। হুম হুম। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি এত সুন্দর করে বুঝিয়ে বললেন, এত মন্ত্রমুগ্ধের মতো আমরা শুনছিলাম। ভালো লাগলো ধন্যবাদ। আপনার সঙ্গে কথা বলতে পেরে।
শ্রোতা বন্ধুরা, আজকে আলোচনার বিষয় ছিল স্বাস্থ্যবন্ধু ফসল মাখানা চাষ। এ বিষয়ে আলোচনা করছিলেন ডক্টর সৌমি গোস্বামী, সহকারী অধ্যাপিকা, স্কুল অফ এগ্রিকালচার অ্যান্ড অ্যালাইড সায়েন্সেস, দি নেওয়াটিয়া ইউনিভার্সিটি। নমস্কার, আপনাকে অসংখ্য ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। রেডিও কলকাতার সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান।